আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিসারা। একসময় আমি সেনাবাহিনীর বিভিন্ন সিএমএইচগুলোয় চাকরি করতাম, দীর্ঘদিন ওইখানে চাকরি করেছি। এছাড়াও বিমান বাহিনীতেও চাকরি করেছি। আমি মেনলি একজন এফসিপিএস করা ডেন্টাল সার্জন। আমার সাবজেক্টটা ডিল করে মেনলি হলো রুট ক্যানেল, তারপর ক্যাপ ফিলিং, কসমেটিক ফিলিং যেটা, এছাড়া মাইনর সার্জারি, স্কেলিং তো আছেই, এগুলি জেনারেল ডেন্টিস্ট্রিও তো চলে আসে এখানে। তে আমরা যেহেতু ডেন্টিস্ট্রি অ্যাকচুয়ালি সার্জিক্যালের আন্ডারে, যেহেতু সার্জিক্যালের আন্ডারে রুট ক্যানালটাও মাঝে মাঝে আমাদের কিছু কিছু ক্ষেত্রে সার্জারিতে চলে যেতে হয়। আমাদের অ্যাজ এ পেশেন্ট বুঝতে হয়, অনেক পেশেন্টই বুঝে না যে কোন কেসে রুট ক্যানাল করবো আমরা, কোন ক্ষেত্রে ফিলিং করব আমরা। তাই আমাদের দাঁতে হলো, মানুষের দাঁতে এনামেল, ডেন্টিন এবং শরীরে যেমন কাটলে যেমন ব্লিডিং হয়, সোজা কথা রক্তনালী থাকে, তেমন দাঁতের ভিতরেও রক্তনালী থাকে এবং নার্ভ থাকে, সব কিছুই থাকে দাঁতের ভিতরে, লিম্ফ নোড থাকে, সব কিছুই থাকে। এই জন্য আমাদের যখন দাঁতে পোকা লাগে অথবা দাঁতটা কোনো কারণে ভেঙে যায় অথবা মাড়ির কোনো ইনফেকশনটা যেটা দাঁতের ভিতর চলে যায়, এগুলি ক্ষেত্রে দেখা যায় যে ওই নার্ভ এবং রক্তনালী এবং লিম্ফ নোডগুলা এফেক্টেড না হলে, ইনফেকশন ওইখানে পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা ফিলিং করে রেখে দিই দাঁতটা। কিন্তু যখনই এটা স্প্রেড করে আপনার ইনফেকশনটা স্প্রেড করে চলে যায় দাঁতের মজ্জার মধ্যে, সোজা কথা যেটাকে বলে সবাই মজ্জা, যে সেখানে চলে গেলে, জায়গাটা ইনফেক্টেড হয়ে গেলে, তখন আমাদের রুট ক্যানাল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে জায়গাটা ক্লিন করে, স্টেরিলাইজ করে, ওই নিচের থেকে, উপরের ফিলিংটা না করে একদম নিচের থেকে আমরা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে ফিলিংটা করে আনি। আর কিছু কিছু জটিল কেস আছে, যেই কেসগুলায় শুধু রুট ক্যানাল করে করা যায় না, সেক্ষেত্রে রুট ক্যানালের পাশাপাশি সার্জারিও লাগে, মাইনর সার্জারি, মেজর না, এগুলি মাইনর সার্জারি লাগে। আবার কখনো কখনো দেখা যায় যে একবার রুগী রুট ক্যানাল করেছে বাহিরে, কিন্তু অনেক দিন আগে হয়তো করেছে, আবার ইনফেকশন হয়েছে, অথবা এমন কারোর কাছে করেছে যে ওরকম এক্সপিরিয়েন্স না, ঢাকার বাইরে সবাই এত এক্সপিরিয়েন্স থাকে না, তো এখন বা নতুন নবীন ডাক্তারদের হাতে ভুল হতেই পারে, এটা আমরাও একসময় ভুল করেছি। তো সেই ক্ষেত্রে যখন আমরা দ্বিতীয়বার রুট ক্যানাল করতে যাই, তখন কিছু কিছু ক্ষেত্রে এত কমপ্লিকেটেড থাকে যে সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল করি, কিন্তু রুট ক্যানালের সাথে সাথে একটা মাইনর সার্জারিতে চলে যেতে হয় আমাদেরকে। তারপর আসে সার্জারি, যখন বললাম তখন আমাদের আর একটা ব্যাপার চলে, আর রুট ক্যানাল কখন করা হয়। রুট ক্যানালও যে করাটা কিছু কিছু ক্ষেত্রে খুব জরুরি, যেমন কোনো রুট ক্যানালের পেশেন্টগুলোর সিমটম হলো মাঝরাতে তাদের ভয়াবহ দাঁত ব্যথা হয়, অথবা দেখা যায় মাড়ি ফুলে গেছে, মাড়ি দিয়ে পুঁজ পড়তেছে, বা সেলুলাইটিসের ক্ষেত্রে দেখা যায় গাল টাল ফুলে গেছে, তার এক সাইডের গাল ফোলা নিয়ে আসে, মানে কান টান ব্যথা নিয়ে, ফোলা নিয়ে, মানে তার এক রোগীর কিছুদিন আগে দেখছি চোখের তলায়ও ফুলে গেছে তার, মানে অনেক দিন, দীর্ঘদিন ধরে তার সমস্যা ছিল। তো এই ক্ষেত্রেগুলোর সঙ্গে ওনার ডায়াবেটিস ছিল, এই ক্ষেত্রেগুলা জরুরি ভিত্তিতে রুট ক্যানাল চিকিৎসার মাধ্যমে আপনি মুক্তি পায়। যে হয়তো রোগী প্রচণ্ড ব্যথা নিয়ে এবং কষ্ট নিয়ে, পুঁজ নিয়ে, দাঁত ফোলা নিয়ে আসছে, তাকে চিকিৎসা করার 3-4 দিন পরে সে একই রোগী কাঁদতে কাঁদতে আসছে, মানে কেউ, সবাই তো আর কাঁদে না, কেউ মুখ খুব মানে ওরকম ইল লুকিং নিয়ে আসছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখা গেছে রুগীটা সেই একই রুগী আসতেছে। এটাও একটা চিকিৎসার লেটেস্ট চিকিৎসা বিজ্ঞানের একটা কি বলবো সাকসেস। একইভাবে এই সার্জারি, রুট ক্যানাল সার্জারির মতো এমনি সার্জারিও আছে, যেটাকে আমরা বলি আক্কেল দাঁত তোলা। এটাও কম বেশি ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স ডাক্তাররা এটা করে থাকে। এটা হলো আক্কেল দাঁত তোলাটা হলো সাধারণত 18 থেকে 25 বয়স পর্যন্ত আমাদের উইজডম টুথ অনেকের আঁকা বাঁকা হয়ে হয়, সেই আঁকা বাঁকা দাঁতগুলো আমাদের ফেলে দেওয়াই উচিত, কারণ এগুলি রিপিটেড ইনফেকশন করে। যেহেতু রিপিটেড ইনফেকশন করে, পেশেন্ট কতবার অ্যান্টিবায়োটিক খাবে, এতবার খাওয়াটা তো ঠিক না।
এক নাম্বার। 2 নাম্বার হলো এটা পাশের দাঁতটাকে নষ্ট করে ফেলে। যেহেতু পাশের দাঁতটায় খাওয়াটা আটকায় যায়, ব্রাশিংয়ে বা ফ্লসিংয়ে বের হতে পারে না ময়লাগুলা, পাশের দাঁতে পোকা লেগে যায়, ইনফেকশন হয়, অথবা পাশের দাঁতটা ভেঙে যায়। আলটিমেটলি পাশের দাঁতটাও রুট ক্যানাল যদি পেশেন্ট না করে এবং এইটাও যদি না ফেলে, তাহলে 2টা দাঁতেরই পেশেন্ট মাড়ির দুইটা দাঁত ফেলে দিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় খুব কম বয়সী 40-50 বছর বয়সেই তার দুইটা দাঁত নাই, পেশেন্ট খাবে কি? তার খাওয়া দাওয়া তো একটা মানে আমাদের মানে হজম প্রক্রিয়াটা শুরুই তো হয় তা মানে আমাদের মুখ থেকে, যার জন্য তো জরুরি খাওয়া দাওয়ার জন্য দাঁতটা জরুরি, তেমন আবার সৌন্দর্যের জন্য দাঁতটা জরুরি। সামনের দাঁতটা যেমন হাসলে সুন্দর হলে ভাল লাগে, তেমন আবার পিছনের দাঁত যদি খুব কম বয়সে সবগুলো দাঁত অনেকের পিছনের পড়ে যায়, তাহলে তার চাপা বসে যায় এবং তাকে অনেক বৃদ্ধ লাগে। যা বয়স হয়তো একটা 30 বছরের মেয়েকে অথবা ছেলেকে চাপায় দাঁত নাই, সেই জন্য চাপা বসে গেছে, তাকে দেখলে মনে হবে তার বয়স 50 বছর। তো এই জন্য আবার কি দাঁতের জন্য মানুষ করে। আর আক্কেল দাঁতের সার্জারিও এমন বড় কিছু না, তবে তো অবশ্যই টাইম কনজিউমিং। দাঁতের সব কিছুই যেহেতু সার্জিক্যালের আন্ডারে, দাঁতের চিকিৎসাগুলো প্রত্যেকটা চিকিৎসায় একটু সময় লাগে। এরপর আসছে আমি স্কেলিংয়ের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি। এই স্কেলিং সম্পর্কে অনেকেই বুঝেন না ভালো করে যে স্কেলিং জিনিসটা আসলে কি। অনেকে মনে করেন স্কেলিং মানে মনে হয় দাঁতটা সাদা করে দেওয়া, না, এটা ভুল। স্কেলিং হলো সাদা হলো পলিশিং করে দেওয়া। সাদা যে আপনার ডেন্টাল চেম্বারে করতে হবে, নট দ্যাট কিছু কিছু পেস্ট আছে যেগুলি ইউজ করলেই দাঁত আপনার সাদা হয়ে যায়। কিন্তু আপনার দাঁতের স্কেলিংটা করা খুব জরুরি। স্কেলিং হলো দাঁতের মাড়ির ভিতরে স্টোন জমে থাকে, দীর্ঘ সময় ধরে স্টোন জমে এমন হয় ওই স্টোন থেকে, স্টোনের ভিতরে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সব জমা হতে হতে আপনার মাড়িটা নষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে এই মাড়ির সমস্যার জন্য এবং এই স্টোনের জন্য দীর্ঘদিন স্কেলিং না করার কারণে পেশেন্টের প্রতিটা দাঁতই অথবা বেশিরভাগ দাঁত নড়ে গেছে এবং মানে অনেক দাঁত তাদের ফেলে দেওয়া লাগছে। বিশেষ করে এই মাড়ির সমস্যাটা জেনেটিক্যালি এই জোনের মানুষের একটু বেশি, সব বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সাউথ ইস্ট এশিয়ার লোকজনের মধ্যে মাড়ির সমস্যাটা একটু, যে এই রেসেই একটু মাড়ির সমস্যাটা বেশি। এই জন্য আমাদের স্কেলিং করাটা বিশেষ জরুরি। বিশেষ করে স্কেলিংটা জরুরি হয়ে পড়ে যে যাদের আর কি ডায়াবেটিস আছে, তাদের ইনফেকশন যেন মুখে না হয়, এই জন্য তাদের ইয়ারলি একটা স্কেলিং। হার্টের পেশেন্টের, হার্টের সাথে পেরিটনশিয়ামের একটা যোগাযোগ আছে, এই জন্য হার্টের পেশেন্টের। তারপর যাদের ক্রাউন ব্রিজ করা হয়েছে, মুখে অনেকগুলা ক্রাউন এবং ব্রিজ আছে, সেই ধরনের পেশেন্টেরও মাড়ি যাতে তাদের মাড়িটা একটু দুর্বলই থাকে, এই জন্য তাদের ইয়ারলি একটা স্কেলিং করা জরুরি। অ্যান্ড ওভারঅল আমরা পেশেন্টের ট্রিটমেন্ট কিভাবে করি, পেশেন্ট এসে তার হিস্ট্রি বলে, আমরা প্রচুর ক্লিনিক্যাল লেটেস্ট ইকুইপমেন্ট দিয়ে টেস্ট করি, তারপর একটা ভালো এক্সরে দেখি। এক্সরের মধ্যে অনেক ধরনের এক্সরে আছে এখন লেটেস্ট, অনেকেই জানেন না যে লেটেস্ট সিটি স্ক্যানও হয় দাঁতে। সিঙ্গেল টুতেও প্রতিটা মাড়িতে সিটি স্ক্যান হয়, সঙ্গে সিঙ্গেল একটা দাঁতে যদি তার রুট ক্যানাল করা লাগে, সেই সিঙ্গেল একটা দাঁতেও তার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানের মাধ্যমে তার দাঁতের যেগুলি নর্মাল এক্সরেতে আসতো না, সেগুলি লেটেস্ট সিটি স্ক্যানের মধ্যে একদম চলে আসে, পারফেক্ট চলে আসে এবং কাজও হয় পারফেক্ট। এবং কোনো খুঁত যদি থেকে থাকে, যেটা হিডেন 3 ডাইমেনশনাল ইমেজ দেখে প্রতিটা জিনিস চলে আসে, দেখে কাজ করতে অনেক ভালো, পেশেন্টের ট্রিটমেন্ট হয় অনেক ভালো এবং ডাক্তারের কাজ করতেও সুবিধা হয়, সব কিছু মিলায়। এবং খুব যে এক্সপেন্সিভ তাও বলা যায় না আর কি, সব কিছু মিলাই এগুলি। আমার চেম্বারটা হলো ফ্যামিলি কমফোর্ট ডেন্টাল, এটা হলো এলিফ্যান্ট রোডে, লোকেশনটা ভালো, একদম বাটা সিগন্যালের কাছাকাছি। মোটামুটি ক্লিন আমার চেম্বার এবং সবচেয়ে বড় কথা আমার সব ইনস্ট্রুমেন্ট
অটোক্লেভ করা হবে। সব কিছু আমি অটোক্লেভ করি এবং আমি পেশেন্টকে বেশি মেডিসিন দিই না, খুব কম। যেই পেশেন্টকে মেডিসিন না দিলেই নয়, সেই পেশেন্টকেই শুধুমাত্র আমি মেডিসিন প্রেসক্রাইব করি, নাহলে আমি মেডিসিন সহজে কাউকে দিই না আর কি। এই জন্য মেডিসিন কম দেওয়ার কারণে এবং ক্লিনিংয়ের জন্য যেই পেশেন্টগুলো আমার কাছে আসে, পুরানো পেশেন্ট, তারা দেখি একবার আসলেও বারে বারেই আসে এবং প্রশংসাই করে। সব কিছু মিলায় আশা করব যে আপনারাও আসবেন। আসসালামু আলাইকুম।